तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। इस देश में झगड़े पैदा करने का काम बीजेपी करना चाहती है। ভারতে ওয়াকফ আইন ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছে তা শুধু রাজনৈতিক বা আইনি বিতর্কে সীমাবদ্ধ থাকেনি। এই ইস্যু দেশটিতে ভয়াবহ সহিংসতা ও অস্থিরতার জন্ম দিয়েছে। রাজ্যে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার ও ঝাড়খণ্ড সহ বহু স্থানে হিন্দু মুসলিম সংঘর্ষ, দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আবারও স্বাগত ডিভিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে। সঙ্গে আছি আব্দুল্লাহ হিরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। উত্তরপ্রদেশে কাশী ও মথুরার জমি নিয়ে বিতর্কের পরপরই হিন্দু সংগঠনগুলোর নেতৃত্বে মিছিল শুরু হয়। মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। মথুরায় দোকানে আগুন লাগানো হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকে আহত হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের ইন্দোর ও ভোপালেও। পাথর নিক্ষেপ, রাস্তায় ব্যারিকেড ও অগ্নিসংযোগের মাধ্যমে হিংসা ছড়ায়। নিরাপত্তা রক্ষায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কারফিউ জারি করে প্রশাসন। ওয়াকফ ইসলামী সমাজে গুরুত্বপূর্ণ ধর্মীয় অর্থনৈতিক প্রথা, যার মাধ্যমে ব্যক্তি তার সম্পদকে সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে দান করেন। এই দান এককালীন হলেও এর প্রভাব ও ব্যবহার স্থায়ী এবং প্রজন্মান্তরে চলে যায়। ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী কোনো ব্যক্তি যখন জমি, ঘর, দোকান বা সম্পত্তি ওয়াকফ করে দেন, তখন সেই সম্পদের মালিকানা ব্যক্তিগত না থেকে আল্লাহর নামে নিবেদিত হয়ে যায় এবং এই সম্পদ আর কখনো ব্যক্তিগত ভোগের জন্য ফেরত আনা যায় না। ওয়াকফ ব্যবস্থাপনার জন্য সাধারণত একজন মুতাওয়াল্লি বা তত্ত্বাবধায়ক নিযুক্ত হন, যিনি ওয়াকফ দাতার উদ্দেশ্য অনুযায়ী সম্পদটি পরিচালনা করেন। তার দায়িত্ব সৎভাবে এবং ধর্মীয় নীতিমালার আলোকে সম্পদটির আয় ব্যবস্থাপনা ও বন্টন নিশ্চিত করা। এই ব্যবস্থাটি একদিকে যেমন সমাজের দরিদ্রদের সহায়তা করে, অন্যদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি মজবুত করে। ভারতে ওয়াকফ ব্যবস্থার ইতিহাস দীর্ঘ, যার সূচনা হয় মুসলিম শাসন আমলে। সময়ের সঙ্গে সঙ্গে তা প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোয় পরিণত হয়েছে। ভারতে এই প্রথার সূচনা হয় দিল্লি সালতানাত আমলে, যখন মুসলিম শাসকরা ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য জমি ওয়াকফ করতেন। মুঘল আমলে তা হয়ে ওঠে মুসলিম সমাজের দানের একটি প্রাতিষ্ঠানিক রূপ। ব্রিটিশ শাসন আমলে ওয়াকফ ব্যবস্থায় এক ধরনের দ্বৈততা দেখা দেয়। একদিকে ওয়াকফ প্রথাকে রক্ষা করা হয়, অন্যদিকে এই প্রথার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে ব্রিটিশ আদালত। 1894 সালে প্রিভি কাউন্সিল এক রায়ে ব্যক্তিগত স্বার্থে ওয়াকফকে অবৈধ ঘোষণা করলে মুসলিম সমাজে প্রবল অসন্তোষ দেখা দেয়। এর প্রতিক্রিয়ায় 1913 সালে পাশ হয় মুসলমান ওয়াকফ ভ্যালিডিটিং অ্যাক্ট, যার মাধ্যমে ওয়াকফ সম্পত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন প্রদেশ আলাদা করে ওয়াকফ আইনের কাঠামো তৈরি করে। স্বাধীন ভারতে ওয়াকফ ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে 1954 সালে প্রথম কেন্দ্রীয় ওয়াকফ আইন প্রণয়ন করা হয়, যা 1995 সালে সংশোধিত হয়ে দ্য ওয়াকফ অ্যাক্ট 1995 নামে প্রতিষ্ঠিত হয়। এই আইনের আওতায় প্রতিটি রাজ্যে একটি ওয়াকফ বোর্ড গঠনের বাধ্যবাধকতা হয় এবং কেন্দ্রীয়ভাবে ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। ওয়াকফ বোর্ডের কাজ হচ্ছে ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং ধর্মীয় ও জনকল্যাণমূলক উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা। বর্তমানে ভারতে 8 লাখের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার মূল্য কয়েক লাখ কোটি টাকা। অথচ এই বিপুল সম্পদের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুদিন ধরেই প্রশ্নবিদ্ধ। অনেক সম্পত্তি অব্যবহৃত, কিছু দখলদারিত্বে, আবার কিছু রাজনৈতিক প্রভাবশালীদের হাতে। বিভিন্ন রাজ্যে ওয়াকফ বোর্ড দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং বহু স্থানে আইন আদালতে ওয়াকফ সংক্রান্ত মামলা চলছে। বর্তমান প্রেক্ষাপটে ওয়াকফ ব্যবস্থার এই দীর্ঘ ইতিহাস নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং এর ভবিষ্যৎ রূপ কী হবে তা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চলতি মাসে ভারতের সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ব্যাপক বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। এই বিলটি 1995 সালের ওয়াকফ আইন সংশোধন করে ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রস্তাব করে। এটি 3রা এপ্রিল লোকসভায় এবং পরবর্তীতে
রাজ্যসভায় পাশ হয়। বিলটির মূল উদ্দেশ্য ছিল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি। এটি ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করে এবং সরকারকে ওয়াকফ সম্পত্তির মালিকানা যাচাইয়ে অধিক ক্ষমতা দেয়। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে এই পরিবর্তনগুলি দুর্নীতি হ্রাস এবং সম্পত্তির সঠিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয়। তবে বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলি এই বিলের বিরোধিতা করে। তাদের মতে এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার হরণ এবং মুসলমানদের দান করা সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার পথ সুগম করে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলকে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করে এবং প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। সংসদীয় বিতর্কে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এই আইন দরিদ্র মুসলমানদের, বিশেষ করে বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, এই আইন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এবং সরকারের সবকা সাথ সবকা বিকাশ নীতির অংশ। বিলটি পাশ হওয়ার পর এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের জন্য পাঠানো হয় এবং 5ই এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। 8ই এপ্রিল থেকে এটি কার্যকর হয়। এই আইনটি পাশ হওয়ার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যেখানে 3 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এই ঘটনাগুলি আইনটির বিরুদ্ধে বিরোধিতার মাত্রা ও গভীরতা প্রদর্শন করে। এই পরিস্থিতি ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও দাতব্য সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের আলোচনার বিষয় ওয়াকফ সম্পত্তি, টালমাটাল ভারতের হিন্দু মুসলিম সম্পর্ক। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে ভারতের দিল্লি থেকে যুক্ত হয়েছেন রেড ল্যান্টার্ন অ্যানালাইটিকা অবজারভার গ্রুপের প্রধান উপদেষ্টা ডক্টর অয়নজিৎ সেন এবং সিটিজেন হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। দুজনকেই স্বাগত জানাই। শুরু করতে চাই অয়নজিৎ সেন আপনাকে দিয়ে। আপনাদের ভারতের এখন কি অবস্থা, এই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে এই পক্ষ বিপক্ষ মুসলিমদের মধ্যে অসন্তোষ, আপনি সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পর্যবেক্ষণ আমাদের প্রয়োজন রয়েছে। দেখুন, আমি সর্বপ্রথম একটা জিনিস বলি, দুটো জিনিস বলবো। 1 নম্বর, যে এই মুহূর্তে কেসটা এখন সুপ্রিম কোর্টে 3 জাজ বেঞ্চ শুনেছে এবং কেসটা ইনফ্যাক্ট চলছে। সুতরাং কিছু কমেন্টস আমি মানে করা আমার পক্ষে ঠিক হবে না, বিকজ সেটা আমার ব্যারিস্টার বাবুও আছেন, সুতরাং উনিও জিনিসটা ভালো বুঝতে পারবেন যে কয়েকটা বিষয় আমি জিনিসটা ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ ভারতীয় নাগরিক হয়ে এই মুহূর্তে যেহেতু কোর্টেও কেসটা চলছে, তো এখন বলা যেতে পারে তাও আমি জিনিসটা সাজিয়ে এইটুকু বলতে পারি যে প্রধানমন্ত্রী কিছু মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে দেখা করেন এবং সেখানে উনি একটা জিনিস পুরো ক্লিয়ার করে দেন যে দাউদি বোহরা কমিউনিটি যারা দেখা করে তারা কিন্তু একটা জিনিস বলেছে যে বেসিক্যালি যে অনেক ধরনের কমিউনাল প্রপার্টি, মানে অনেক কমিউনিটির প্রপার্টি আছে যেগুলো, সেই প্রপার্টি গুলো অ্যাপারেন্টলি তারা সেই বোরা কমিউনিটি এটা অ্যালিজ করেছে যে তাদের সেই প্রপার্টি গুলো রংলি ক্লেম করেছে ওয়াকফ বোর্ড, এবং কিন্তু এটা একটা বেসিক্যালি জাস্ট অ্যান অ্যাকিউজেশন। এটার কোনো এখন আমি এটা নির্দিষ্ট সম্পর্কে আমি জিনিসটা বলতে পারবো না, তবে এটা একটা জাস্ট অ্যাকিউজেশন। তবে এইখানে আমি এটুকু বলতে পারি যে একটা সাধারণ নাগরিক হিসেবে যে বিলটা, কিন্তু আমার মনে হয় না কোনো রিলিজিয়নের জন্য, বিশেষ করে আপনাদের মুসলিম সম্প্রদায়ের জন্য এটা কোনো আন্ডারমাইন করছে তাদের অটোনমি, বিকজ ভারত কিন্তু একটা ডেমোক্রেটিক দেশ এবং আমাদের যখন থেকে ইন্ডিপেন্ডেন্স হয়েছে তখন থেকে নিয়ে এখন অব্দি সেই হিসেবে সবসময় আমরা সর্বধর্ম ভাবেই আমরা এগিয়ে এসেছি এবং আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি এখনো। আমি বলবো যে এই মাল্টি রিলিজিয়াস অ্যাসপেক্ট যেটা আমাদের আছে, এটাই কিন্তু আমাদের ইন আ ওয়ে একটা ইউনিফাইং ফ্যাক্টর ভারতের জন্য। এবং এই বিলটার আমি বলবো যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যেটা সুপ্রিম কোর্ট এখন যেটা জাস্ট ইমিডিয়েট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী যে ওয়াকফ বোর্ডের প্রপার্টিজ এখন ডিনোটিফাই তারা করতে পারবে না এবং 5 মে অব্দি।
এবং কোনো ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টও দিতে পারবে না। তো যেটা ভারতীয় সরকার মেনেও নিয়েছে, এবং ভারতীয় সরকার এটা বলেছে যে 1 সপ্তাহের মধ্যে, বিকজ 1 সপ্তাহের মধ্যে ওদেরকে এটাতে রিপ্লাই করতে হবে জাজদের সামনে, যেই পেটিশন গুলো ফাইল হয়েছে এই অ্যাক্টের ভ্যালিডিটিটা নিয়ে, যে চ্যালেঞ্জ করে যে পেটিশনটা ফাইল হয়েছে সেটার ইয়েতে। তো এটা আমি বলছি, এটা এটা ফ্যাকচুয়াল রিপোর্ট। ওমর ফারুক, আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। ভারতের যে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের যে রিয়াকশন তৈরি হয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে, আপনি আসলে আপনার পর্যবেক্ষণ কি, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবেন? Very simple and straight. This is my property. I am the decision maker. How to deal that some property after my death or present my if I alive. এটি অনেক বছরের ইতিহাস, 300, 400, 500 বছরের ইতিহাস। আমাদের দেশে সাধারণত যে ধনীরা থাকতো, তারা স্বর্গবাসের জন্য, জান্নাত বাসের জন্য, মোস্ট অফ দেম এই এই আসলে এই মানসিকতা থেকেই এগুলা চ্যারিটেবল কাজে এগুলা দান করতো, যেটি বাংলাদেশেও হয়ে আসছে। আমরা তো একসাথেই ছিলাম, একই একই ল। আমাদের যে ওয়াকফ, ওখানে ওয়াকফ সিমিলার ছিল। দেবত্ব সম্পত্তি বাংলাদেশে, যেমন বাংলাদেশে দেবত্ব সম্পত্তিতে যদি কোনো মন্দিরে যদি বলা হয় রাষ্ট্রীয়ভাবে আইন করে যে এই মন্দিরে যে ম্যানেজ করবে সেখানে চিফ এক্সিকিউটিভ হবে একজন মুসলমান, যেহেতু মুসলমান অধ্যুষিত এলাকা, অথবা দেবত্বর সম্পত্তিতে ওখানে যে ম্যানেজ করবে ওখানে ওখানে 2জন করে মুসলমান থাকতে হবে, সিন্স ইট ইজ এ মুসলিম পপুলারিটি। ইফ যদি এরকম হয়ে থাকে তাহলে কি হবে? অর্থাৎ তাহলে বাংলাদেশে যদি এটি এরকম হয়, আর ভারত তখন কি রিয়েকশন করবে, অথবা মেজরিটি মাইনরিটি তখন কি হবে? আজকে আমি পার্লামেন্টের অনেকের বক্তব্য শুনেছি, ইভেন নিম্নকক্ষ, দেখেন নিম্নকক্ষে কিন্তু খুব ক্লোজ, কিন্তু ভোটাভুটিতে ক্লোজ হয়েছে। আই থিঙ্ক 285 আর 234, 35, ইফ আই এম নট রং, এক্স্যাক্টলি হয়তো ফিগারটা আমার জানা নেই। ইভেন উচ্চকক্ষেও কিন্তু 128, 95। অর্থাৎ দেখেন, মেজরিটি হিন্দুর দেশে এই বিলের বিপরীতে উচ্চকক্ষে 95, নিম্নকক্ষে 235 মোর দেন এটার বিরোধিতা করেছে। অর্থাৎ এই রেজাল্ট দেখেই আপনি বুঝবেন যে এটা একটা ব্ল্যাক ল করা হচ্ছে, ব্ল্যাক ল করতে যাচ্ছে। এই কারণে মোদী সরকার আন্ডার ডেমোক্রেসি অ্যাকচুয়ালি সে এটা প্র্যাকটিস করে না। এটা ওদের দেশে অনেক পণ্ডিত, অনেক অন্যান্য ধর্মের পণ্ডিতরাও, অন্যান্য ধর্মাবলম্বী, শিখ বলেন, বিভিন্ন তাদের 1000 টাইপস অফ আছে, ধর্মের বা ট্রাইব আছে, ওরাও মনে করে যে এই মোদী সরকার ওনারা ডিক্লেয়ার দিয়ে হিন্দুত্ববাদী বা হিন্দু রাষ্ট্র হিসাবে ওনারা এটাকে পরিচালিত করে। যদিও এটা হয়তো রিটেন ওইভাবে সংবিধানে কোনো কিছু না থাকলো, এটা নিয়ে অনেক ডিবেট। আমি ওইদিকে যাচ্ছি না, বলছিলেন ব্যারিস্টার আমি ওইদিকে যাচ্ছি না, আমি ডেমোক্রেসির কথা যেটা বলছিলেন সেটাতে তো কোনভাবে পারমিট করে, মানে যেখানে সব ধর্মের মানে ডেমোক্রেসিটা তো তাই মৌলিক বলে, বিষয়টা তো সুরক্ষা করতে হবে, সেখানে তো এইটা ডেমোক্রেসির পার্ট হতে পারে না। আমি বলি ডেমোক্রেসির পার্ট হবে না এই কারণে, ডেমোক্রেসি মিন্স হোয়াট? আমি আমার সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে অবস্থান করব, ভোগ করব, এটার ব্যবহার করব, এটা আমি যেভাবে আমি মঙ্গলের জন্য আমি এটা খরচ করব। দিস ইজ মাই প্রপার্টি। এখন ডেমোক্রেসি তো তাই অ্যালাউ করে, আমাদের সংবিধানে তো ওই যে নিজের সম্পত্তির উপর 40, 42, 43 থেকে এরকম আমাদের সম্পত্তির উপর, আমাদের ঘর বাড়িতে আমাদের থাকা, নিরাপত্তা, এগুলো আছে। ইন্ডিয়ার কনস্টিটিউশনেও আমাদের অলমোস্ট সিমিলার। ডেমোক্রেসি এটা পারমিটই করে না, যেটা 300 বছর ধরে প্র্যাকটিস হয়ে আসছে, যে আমি যে সম্পত্তিটা দান করব সেটার ম্যানেজমেন্টও আমি লিখে যাব, কারা কারা থাকবে, কে চিফ হবে, কে না হবে, সেটা হয়েও আসছে। একটা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালে হইতো। এখন সবচেয়ে বড় ব্যাপারটা হলো এখানে, আগে এই দীর্ঘদিন যে চলে আসছে 200-250 বছর, কোনো ডিসপিউট তো ছিল না। হঠাৎ করে করার উদ্দেশ্য হলো, আপনি অবাক হবেন, 8.7 লাখ প্রপার্টি আন্ডার দিস অ্যাক্ট, 8,07,000, এবং এইটা অ্যাবাউট ক্রোর একর, অর্থাৎ ক্রোর লাখ একর সম্পত্তি এই আন্ডার দিস বোর্ডে আছে। এবং আমি আজকে কোথায় জানি পড়লাম, ইভেন দিল্লির যে প্রধান বিচারপতির আদালত, সেটিও ওয়াকফ সম্পত্তির ভিতরে। অর্থাৎ অনেক বড় বড় চ্যারিটেবল কাজ, চ্যারিটেবল প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মক্তব, আপনার বড় হসপিটাল ওয়াকফ আন্ডারে। এখন এই সরকার যেটি, সেই সরকার তো আপনি জানেন যে
মুসলিমদেরকে কিভাবে ট্রিট করে এবং বারবার সারা এখানে বিশ্ব থেকে বলা মুসলিমদের হচ্ছে যে বিষয়টা এটা আমরা ঠিক পরে হচ্ছে আসি। না। আমি ব্যারিস্টার বলতেছি ওমর ফারুক একটু এই বলবেন যে এই যে সম্পত্তিটাকে গ্র্যাব করার জন্য, শুনেন, ওকে এই সম্পত্তিটাকে গ্র্যাব করার জন্য, আমি বলিনি, গ্র্যাব করার জন্য, এবং এই সম্পত্তিটা যাতে যাতে এই মেজরিটির নিয়ন্ত্রণে রাখা যেতে পারে এবং তাদের মতো করে ব্যবহার করতে পারে, এই একটা ইন্টেনশন নিয়েই কিন্তু এটা করা হয়েছে। এটা আমার কথা না, এটা যে অপোজিশনে যারা যারা ভোট দিয়েছে দুই কক্ষে তাদের কথা, এবং তারা কাছে যেতে চাই। আপনি দিল্লিতে বসে অবশ্যই এই বিষয়গুলো আরো ভালো করে আমাদেরকে জানাতে পারবেন। যেটি ব্যারিস্টার ওমর ফারুক বলছিলেন যে ভাবে মানে যে পর্যবেক্ষণে আলোকে বিশ্লেষণ করলেন, আমরা তো এটা মানে আপনি এর পক্ষে কতটুকু মানে ওনার দৃষ্টিভঙ্গির সঙ্গে? দেখুন, আমি একটা কথা বলবো, আমি একটা জিনিস বলবো, আমি কাউকেই এটাতে, যে উনি যেভাবে বলছিলেন আমাদের সরকারের প্রতি, যে সরকারের দায়, মানে সরকারই এটার জন্য রেসপন্সিবল এবং সরকার ইচ্ছে করে এই জিনিসটা করাচ্ছে, আমি এটা তীব্র বিরোধিতা করব। কারণ একটা ওয়াক অ্যাক্টের এইম যেটা হয়, যেটা যেভাবে আনা হচ্ছে, সেটা হচ্ছে যে গরিব দুঃখীদের এম্পাওয়ার করার জন্য এবং উইমেনদের প্রোটেক্ট করার জন্য। এবং এটা আজকে তৈরি হয়, 5 বছরের একটি ডিটেল ডিসকাশন গভর্নমেন্ট করেছে অলরেডি, এবং যার সঙ্গে করেছে সাইদিন মোফাদ্দল সাইফুদ্দিন ভাই, এবং ওনার সঙ্গে পুরো জিনিসটা নিয়ে ওনার থ্রুতে জিনিসটা শুরু হয়। যার জন্য যে দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে যেটা মিটিং হয় প্রধানমন্ত্রী, সেটাতে পরিষ্কার ভাবে জিনিসটা শোনা ক্লিয়ার যাচ্ছে না হয়ে ওনাকে। যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে আহ, আমি কোর্টের, আমি এখানে কোনো, আমি কারোর আমাকে কি শোনা যাচ্ছে? আমি চাচ্ছি না। ওনাকে শুনছি না। আমি আমরা শুনতে পাচ্ছি। ওকে। আমি এখানে আমি কারোর অফেন্সে বা ডিফেন্সে কথা বলছি না, কিন্তু আমি একটা কথা বলবো, যে এটা যেহেতু 1 নম্বর, আমি যেটা শুরুতেও বলেছিলাম, এটা এখন কোর্টে বিচারাধীন মামলা। সুতরাং এখানে কিছু জিনিস আমার বলা ঠিক হবে না, কারণ আমি কোনো ওরকম করে কোনো একটা জিনিসটা ভালো খারাপ এইভাবে আমি বলতে পারবো না। আমি আপনাদের সামনে ছবিটা তুলে ধরবো, কিন্তু আমি যদি এখন সরকারের পক্ষ থেকে একটা সাইড বলি, মানে পক্ষ নিয়ে বলছি না, বলছি সরকারের তরফ থেকে যদি জিনিসটা আমি ভেবে বলবো, যে আজকে যদি আমি সরকারে থাকতাম, তাহলে আমি এটাই বলতাম, যে জিনিসটা 5 বছরের একটা ডিটেল ডিসকাশনের মারফত জিনিসটা এসছে। 1 নম্বর। 2 নম্বর, এটা কাউকে কোনো জিনিস ছিনিয়ে নেওয়া হচ্ছে না, জিনিসটা যা হচ্ছে সবার সামনে, এবং যেটা আপনি এখন না, কোর্টে কিন্তু কেসটা এটার প্রয়োজন হচ্ছে কেন ডক্টর রঞ্জিত সেন? মানে ওয়াক সম্পত্তি তো কোনো ব্যক্তিগত সম্পত্তি, ওয়াক করা ছিল, তো সেটার প্রয়োজন হচ্ছে কেন যে এখানে আহ, এই সম্পত্তিতে হিন্দুদের কর্তৃত্ব বা হিন্দুর ওই সমাজে মেজরিটি হিসেবে তাদেরকে আহ, সংযুক্ত করার প্রয়োজন কি আছে? মানে এটা তো শান্তিপূর্ণ বসবাসের অন্তরায় মনে হচ্ছে। না, না, আমি সেটা আপনার কথাটা একদম মানি, কিন্তু এখানে আমার আমার পয়েন্টটা হচ্ছে, সেই এক্সাম্পলটা যেটা আমি শুরুতেও দিলাম একটা কমিউনিটিকে নিয়ে, দাউদি বোহরা কমিউনিটি, যেটা তারা তাদের কমিউনিটি সম্বন্ধে বলেছে যে তাদের বেশ কিছু প্রপার্টি, তারা এটা অ্যালেজ করে যে তাদের অনেক প্রপার্টি মানে রংলি ক্লেম করেছে ওয়াকফ, এবং এটা বেসিক্যালি যে এই আলটিমেটলি এই লটা যেটা ভারতীয় পার্লামেন্টে পাস হয়েছে, সেটা একটা রিফর্ম ল। এটা আমি যেটা আমাদের পার্লামেন্টেরিয়ানদের তরফ থেকে যেটা এসছে, আমি সেই হিসেবে বলছি। যদি আজকে 128, 90 কি 200 সামথিং, আমি নম্বরে যাচ্ছি না, একটা পাস হয়েছে। এখন পাস হওয়ার পরে মানে কিছু লোক কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে মামলাটা চলছে, এবং 5 মে অবধি, যেটা আমি আপনাদের যেটা ফ্যাকচুয়াল পার্টটা বললাম, যে 5 মে অবধি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে কোর্ট বলেছে, যে কোনো ডিনোটিফাই করা যাবে না, এবং কোনো ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টও করতে পারবে না। সুতরাং এই অবস্থায় এখন কেসটা দাঁড়িয়ে। তবে আমার মনে হয় যে আগামী 7 দিন, মানে আগামী সপ্তাহের শেষের দিকে, আমার মনে হয় ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে, যে বিকজ কোর্ট কি বলে এটার উপরে, কারণ কোর্ট এটা বেসিক্যালি এই ভ্যালিডিটির, এই অ্যাক্টের ভ্যালিডিটিটা যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, কোর্ট এটার উপরে নিশ্চয়ই তাদের আগামী যেটা কোর্টের ডেট যখন পড়বে, সেটাতে তারা তাদের মতামতটা জানাবে। তবে আমি একটা ডক্টর কথা রঞ্জিত সেন, আপনি বলুন, আপনি শেষ করুন। আমি জাস্ট একটা ছোট্ট জিনিস নেব। আমি একটা কথা খালি বলবো, এখানে কোনো একটা অ্যাক্ট হলো, আমি এটা মানে মাইনরিটি মেজরিটির কথা দিয়ে বলছি না, কিন্তু আমি একটা জিনিস বলবো, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, 1 নম্বর, এটা ভারতের একটা ইন্টারনাল ম্যাটার। এখন আমি একটা জিনিস দেখেছি, যে কিছু মানে কিছু লোক, আমি খালি বাংলাদেশ বলবো না, বেশ কয়েকটা 2-1টা দেশ আছে,
যাদের কিছু লোক, আমি বলবো, আমি কাউকে পুরো দেশকে বলছি না, কিছু লোক আছে যারা এই পার্টিকুলার ইস্যুটাকে নিয়ে, এই ওয়াকফ ইস্যুটাকে নিয়ে খুব বড় করে একটা কমিউনিকেশন ক্যাম্পেইন চালাচ্ছে। এবং এটাতে তারা কিন্তু ওয়াকফকে ডিফেন্ড করার জন্য কমিউনিকেশনটা চালাচ্ছে না, তারা ভারতকে ডিফেম করার জন্য করছে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয়, আমি তাই কি ডক্টর রঞ্জিত সেন, এটা নিয়ে হয়তো বিশদ আলোচনার ব্যাপার, মানে এই যে ধর্মীয় অনুভূতিতে তো আমরা একটা বড়সড় করে হয় ইন্টারনাল ব্যাপার হলেও বাংলাদেশের ধর্মীয় সেন্টিমেন্টের মধ্যেও তো আমরা প্রতিবেশী ভারতকে অনেক ধরনের প্রতিক্রিয়া মানে দেখতে দেখি, দেখায় তারা। আবার ভারতে হিন্দু মুসলিমের কোনো বিষয় হলে বাংলাদেশও প্রতিক্রিয়া দেখায়, ইভেন আরব বিশ্ব প্রতিক্রিয়া দেখায়। আমরা তো এটা এক ধরনের সবসময় দেখে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের শেষ করতে চাই ব্যারিস্টার ওমর ফারুক, রঞ্জিত সেন যেটি আমি লাস্ট লাইন একটা ছোট্ট বলছি। দেখুন, আপনি যে বাংলাদেশের কথাটা বললেন একদম ঠিক, কিন্তু এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে দিই যে যারা ডিফেন্ড করছে বাংলাদেশে বসে এই পার্টিকুলার ওয়াকফ বোর্ডের যেই মানে যেটা এখন কোর্টে গেছে, মানে গভর্নমেন্ট, আমাদের ভারতীয় সরকারকে যারা বলছে যে সরকার খুব খারাপ কাজ করেছে বা যারা করেছে, তাহলে বাংলাদেশে মাইনরিটিতে যারা মারা গেল বিগত কয়েক মাসে, যাদের মেরে ফেলা হলো, তাদের জবাবটা কে দেবে? সেটার তো অবশ্যই নিন্দার ব্যাপার, কিন্তু ধর্মীয় আঘাত বা এই যে মানে মাইনরিটি মেজরিটির একটা কমপ্লেক্স তৈরি করা বা এই যে সংঘর্ষ, এটা নিয়েই হয়তো আমরা উত্তাল হই বা এক দেশ আর এক দেশের ব্যাপারে প্রতিক্রিয়া দেখায়। আমরা একদম শেষ পর্যায়ে ব্যারিস্টার ওমর ফারুক, ডক্টর রঞ্জিত সেনের কথা অবশ্যই শুনছিলেন, আপনি একদম সংক্ষেপে যদি আপনার শেষ প্রতিক্রিয়া দেন, বিশেষ করে এই ধরনের সেন্টিমেন্ট, মানে ধর্মীয় সেন্টিমেন্টে তো একটা অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়, সেটাকে আপনি লক্ষ্য করছেন কিনা, স্পেশালি ভারতে? পরিবেশ তৈরি হয়েছে, কত লোক মারা গেছে, কত লোক হত্যা হয়েছে, কত লোক খুন হয়েছে। তারপরে ওখানে অপোজিশন, যে কংগ্রেস সহ যারা অপোজিশনে আছে, তারা যে কথাগুলো, তারা তো বলছে যে এটা অ্যান্টি সেকুলার, তারা বলছে যে এটা ননসেন্স, চিফ এক্সিকিউটিভ হবে নন মুসলিম। এবং ওনাদের দেশে যে পার্লামেন্ট মেম্বার 95 আপার হাউসে এবং 235 যে লোয়ার হাউসে বলেছে, উনি তাদেরকে কি বলবেন? আমার কথা বাদই দিলাম। তারপরে সবচেয়ে বড় কথা হলো, আজকে কি ওনাদের কাছে কেউ অভিযোগ করেছে যে মুসলিম ওয়াকফ আইনে এইটার কারণে আজকে সারা ভারতবর্ষ ধ্বংস হয়ে যাচ্ছে? আজকে বলছে নাকি? আজকে আজকে মন্দির ম্যানেজমেন্ট বা দেবোত্তর সম্পত্তিতে যে এই আছে কিনা এরকম আইনটা? আজকে ভারতে অনেক সম্প্রদায়, অনেক রাজ্যের নিজস্ব ওয়াকফ আছে, প্রত্যেকটা গোত্রের। তো ওদের ওয়াকফ নিয়ে কখনো কোনো কথা হয় না, শুধু ওই যে মুসলিম ওয়াকফ নিয়ে যে কথা হলো। আজকে কোশ্চেনটা এখানে, আজকে আপনি আপনারে বলে দিতে চাই, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যে কত চমৎকার করে এটারে একটু ন্যারেট করছে। ইট হ্যাজ অলসো ডাইরেক্টেড এগেনিস্ট অ্যাপয়েন্টিং নন মুসলিম টু দ্য ওয়াকফ বোর্ড। কত ড্যারোগেটিভ, কত ডেঞ্জারাস! আমার ওয়াকফ বোর্ড, আমার ওখানে 300 বছর ধরে চলে আসছে ল। 1954-এ অ্যামেন্ড হয়েছে, আর এখন 54-এর 2025-এ আসি বলতেছে যে এখানে নন মুসলিম ম্যান্ডেটরি এবং ডিসি সাহেবের ক্ষমতার। দ্য অ্যাপেক্স কোর্ট অলসো পয়েন্টেড কনসার্ন অন not allowing a property from operating as works. It was on disputed government land. The apex court has set the next hearing on the case to be on 5th May. স্টেটার যদিও না দিয়ে থাকে, তারপরে ওনারা যেই অ্যামেন্ডমেন্টটা করেছে, যেটা নিয়ে আমাদের শেষ করতে হবে ব্যারিস্টার ওমর ফারুক, এটার উপর কোর্ট কিন্তু হস্তক্ষেপ করেছে। তো সুতরাং আমি বলবো যে এটা ডেরিভেটিভ ল, পারপাসিভলি আলটেরিয়ার মোটিভে, যেটি মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে যে সে একজন এইখানে হিন্দু রাজত্ব, হিন্দুস্থান বলে তারা কায়েম করতে চাচ্ছে। এবং কলকাতা তো ওই যে তাদের বিজেপির যে বড় নেতা কি একজন আছে না, উনি তো বারবার বলে আসছে এটা। আমরা এই বিষয়ে আরো বিশদ সময়ের দরকার, বিশদ আলোচনার প্রয়োজন। আমরা এখানে থামতে চাই। ব্যারিস্টার ওমর ফারুক এবং ডক্টর রঞ্জিত সেন, আমাদের সবারই আসলে লক্ষ্য হলো যেখানেই মানব সভ্যতার উপর আঘাত আনা হয়, যে কোনো সম্প্রদায়ের উপর আঘাত আনা হয়, সেটা যে কারণেই হোক না কেন, আমরা সবাই তার পক্ষে থাকবো এবং আঘাত আনার বিপক্ষে থাকবো, এটাই আসলে মূল লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ দুজনকে।